দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় সুস্থ থাকতে করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ তাহসিন সালাম, সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট মেডিসিন বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, দেখতে দেখতে রোজা শুরু হয়ে গেল। রোজার সময় কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয়। আমাদের ঘুমের পরিবর্তন হয়, খাদ্যাভ্যাসের পরিবর্তন হয় এবং জীবনযাপনের পরিবর্তন হয়। এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, কারো অ্যাসিডিটি হয়, কারো বা দুর্বলতা হয়। এই জিনিসগুলো থেকে পরিত্রাণের উপায় কী এবং পরামর্শ বিষয়ে আমরা শুনবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার তাহসিন সালাম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য আমাকে। আসলে প্রথমেই বলতে চাই যে এই সময়টা আসলে বিভিন্ন ধরনের পরিবর্তন আমাদের খাবারের বা সব কিছুর মিলিয়ে এই যে পরিবর্তন, এই সময় আসলে কি কি সমস্যাগুলো নিয়ে আপনি তো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দীর্ঘদিন ধরে আছেন, কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? সাধারণত রমজানে আমাদের শারীরিক এবং মানসিক দুটো পরিবর্তনই ঘটে। স্পেশালি আমাদের মানব শরীরে যেগুলো হরমোনাল কিছু চেঞ্জ হয়, যেমন আমাদের ইনসুলিনগুলো কমে যায়, আমাদের কর্টিসল হরমোনগুলো বেড়ে যায়। শুধু তাই না, আমাদের ব্লাড প্রেশারটা একটু কম থেকে থাকে এবং আমাদের ডিহাইড্রেশনও হয়। সো এই জিনিসগুলো যখন হয় তখন একটা মানুষের অ্যাকচুয়ালি ইরিটেবিলিটি বলি, একটা বিতৃষ্ণা লাগা, দুর্বল লাগা, ভালো না লাগা, স্পেশালি সেহরিতে উঠে যখন আমরা উঠি, ঘুমটা অ্যাপ্রোপ্রিয়েট না হয়ে অফিসে আসা, সবগুলো নিয়ে অ্যাকচুয়ালি মানে আমাদের রমজানে যে সম্পূর্ণ একটা পরিবর্তন হয়ে থাকে। তাছাড়া ম্যাক্সিমাম সময় মানুষজন আসে দুর্বলতাটা নিয়ে, স্পেশালি যাদের ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ, হার্টের ডিজিজ, তারা একটু ডিফারেন্ট প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে। খুবই সুন্দর ভাবে সবচেয়ে বেশি সমস্যাটা একটা ঘুমের সমস্যা আছে, খাবার নিয়ে একটা বিভ্রান্তি থাকে, একটা চিন্তাও থাকে। আসলে আমরা প্রথমেই একেবারে জানতে চাই যে এই সময়ে বিশেষ করে সেহরি এবং ইফতার আলাদা আলাদাভাবে যদি বলেন, সেহরিতে আসলে খাবারটা কেমন হওয়া উচিত? আসলে আমরা মানে ভোজন রসিক জাতি, আসলে যত যাই বলি মানুষ ততটা মেনে চলতে চায় না, বাট সেহরিতে আমরা মনে করি সবচেয়ে লাইট খাবার খাওয়া উচিত। স্পেশালি আপনি যেহেতু আমি এখন প্রায় 10 ঘন্টা কিন্তু আমরা রমজানে থাকবো, আমরা রাইস খেতে পারি, আমরা ভাত আমরা একটা প্রোটিন অবশ্যই রাখতে হবে, একটা আমি মাছ বা মাংস রাখতে পারি, সাথে কিছু ডাল রাখতে পারি, আমরা খেজুর খেতে পারি। যারা খুবই খেতে, যাদের অ্যাসিডিটির প্রবলেম থাকে, তারা সকালবেলা একটু খেজুর এবং তার সাথে একটু দুধ খেতে পারে সাথে। সো এগুলো লাইট খাবার খেলে সারা দিনটা আমার ভালো থাকে। আচ্ছা, খুব সুন্দর বলছেন। আচ্ছা, যদি ইফতারের কথা বলে, ইফতার নিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। আসলে যত যাই বলি, আমরা ছোলা, মুড়ি এবং পেঁয়াজু এগুলো না থাকলে আমাদের মন ভরবে না। তারপর আমরা মনে করি যে অ্যাকচুয়ালি ওই সময়টা যদি আমরা একটু লাইট কিছু খাবার খাই, যেমন আমরা শুরু যদি করতে পারি খেজুর এবং পানি দিয়ে, যে ধার্মিকভাবেও আমরা বলি যে এটা গুড ফর হেলথ। নাম্বার 2, আমরা যদি নর্মাল ভেজিটেবল স্যুপ খেতে পারি। তাছাড়া আমরা ছোলাটা ওভাবে কারি হিসেবে রান্না না করে যদি আমরা কাঁচা ছোলাটা একটু ডিফারেন্ট আইটেম করে খেতে পারি, এগুলো কিন্তু রিয়েলি শরীরের জন্য আমাদের ভালো। তার সাথে যদি ছোলা বেগুন আমি বাদ দিতে বলবো না, বলবো যে এগুলোকে লিমিটেড ভার্সনে খাওয়া। কোনো খাবারই অ্যাকচুয়ালি নিষিদ্ধ না, কিন্তু আমরা সারাদিন না খেয়ে যখন এসে অনেকগুলো খাবার একসাথে খাওয়া শুরু করি, আমাদের এইগুলোকে আমাদের পেটে হজমে প্রবলেম করে, আমাদের অ্যাসিডিটি করে। আচ্ছা, রাতের খাবারটা যদি আলাদা হয় একটু বলতেন, যে অনেকেই দেখা যাচ্ছে রাতের খাবার খায় না, বা অনেকে দেখা যাচ্ছে যে আবার বেশিও খেয়ে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প একটু ইফতার করলো, রাতে ভাত খেলো, এটা আবার কেমন, এটা যদি একটু বলতেন। আসলে রাতের খাবার একেবারে স্কিপ করাটা আমরা ভালো মনে করি না। স্পেশালি যারা ডায়াবেটিক রোগী থাকে, তারা যদি হঠাৎ করে রাতের খাবার স্কিপ করে, তাহলে কিন্তু তাদের হাইপোগ্লাইসিমিয়া বা সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা বরঞ্চ মনে করি যে আমরা যখন ইফতারি করব সেই সময়টা লাইট খাবার খেলাম, এবং আমরা তারাবি পরেই যদি ছোট মিল, আমরা বলি সিম্পল রাইস খেতে পারি, আমরা সাথে প্রোটিন আমি বলি সবসময় একটা ডিম রাখতে চাই সবসময় খাবারে, সাথে মাছ বা মাংস যদি খাই, যাতে অল্প করে খাবো, যাতে আমি সেহরিটাতেও ঠিক মতো খেতে পারি। সো আমরা ইফতারিটা অল্প করে, রাতের খাবারটা যদি মিডিয়ামভাবে আমরা খেতে পারি, তাহলে আমাদের ডিসপেপসিয়া হবে না, দ্যাট ইজ অ্যাসিডিটি হবে না। আবার যারা ডায়াবেটিস রোগী, তাদের যে মিডনাইটে যে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা সেটা থাকবে না।
আচ্ছা, এই সময় পানি খাওয়া নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে কতটুকু পানি খাবে আসলে? আসলে ওভাবে ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু রমজানে যখন আমরা যেহেতু সামার এখন আমাদের গ্রীষ্ম সময় যাচ্ছে, এই সময়টা কিন্তু ডিহাইড্রেশন সম্ভাবনা বেশি থাকে। ইউজুয়ালি একজন মানুষের জন্য 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া খুবই ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে সবচেয়ে ভালো হয় যদি আমরা বোতলটাকে আলাদা করে ফেলি, কারণ আমি যতই মনে করি যে পানি খাচ্ছি, অ্যাকচুয়ালি অনেক সময় মিস হয়ে যায় এবং ডিহাইড্রেশন হওয়ার জন্যই সারাদিনে কিন্তু আমরা ড্রাউজি ফিল, মাথা ব্যথা এগুলো বেশি ফিল করি। সো আমরা যদি পানির বোতলটা আলাদা করে রাখি এবং আমরা সেহরির পর থেকে অল্প অল্প করে একদম ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত যদি আমরা অল্প অল্প পানি খাই, 2 থেকে 2.5 লিটার মেনটেন করি, তাহলে ডিহাইড্রেশনের সম্ভাবনা কমে যায়। আচ্ছা, ফল খাওয়া নিয়ে কোনো বিষয় রয়েছে কিনা, যে কোনটা ফল খাওয়া যাবে বা কোনটা ফল খাওয়া যাবে যাদের না? আসলে ডায়াবেটিস নাই তারা কিন্তু ফল খেতে তেমন কোনো বাধা নিষেধ নাই। আর যাদের ডায়াবেটিস আছে তাদের বলবো যে তারা খেজুর খেতে পারে, এবং সাথে যে সকল তো সাইট্রাস ফুড আমরা বলি, যেগুলো টক ফল খেতে কোনো বাধা নেই, কিন্তু অন্যান্য ফলের মধ্যে যেগুলো মিষ্টি ফল সেগুলো বেশি না খাওয়াই ভালো। আমরা যদি কলা খাই সেটা হাফ খাবো। আমরা যদি ডায়াবেটিক বই যেটা আছে আমাদের, যেভাবে আমরা গাইডলাইন দিয়েছি, যদি আপেল খেতে চাই একটা আপেলের অর্ধেক অংশ খেলাম, দ্যাট ইজ লিমিটেড ভার্সনে উই ক্যান টেক অল দ্য ফুডস। আচ্ছা, এই সময়ে দেখা যাচ্ছে যে আপনি শুরুতে বলছিলেন বিভিন্ন ধরনের যারা সমস্যা থাকে, অ্যাজমার সমস্যা থাকে, অনেকের অ্যালার্জির সমস্যা থাকে। অ্যাজমার যেসব রোগী তাদের দেখা যাচ্ছে ইনহেলার তারা নেয়, বা অনেকে চোখের ড্রপ নেয়। এই যে ইনহেলার এই সময় নেওয়া যাবে কিনা, চোখের ড্রপ নেওয়া যাবে কিনা, এই সব বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে এই পাঠিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রোজায় সুস্থ থাকতে করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার তাহসিন সালাম। বিরতির আগে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ইনহেলার নেয় অনেকেই দেখা যায় যে যাদের অ্যাজমার সমস্যা রয়েছে, এই সময় রোজা রেখে কি ইনহেলার নেওয়া যাবে কিনা, কিংবা অনেকে চোখের ড্রপ নেন, কানের ড্রপ নিতে হয়, এক্ষেত্রে যদি একটু বলতেন। আসলে ইনহেলার 2 রকম আছে। একটা আপনি দেখবেন একটা স্টেরয়েড যুক্ত ইনহেলার থাকে, যেগুলোকে আমরা বলি গড়গড়া সহ কুলি করা, যা যে পার্টিকেলগুলো আমাদের গলার মধ্যে লিখে থাকে। আর একটা আমরা বলি শর্ট অ্যাক্টিং, যেগুলো ব্রঙ্কো ডায়ালেটর, যেগুলো আমরা যখনই শ্বাসকষ্ট হবে তখন ইউজ করতে পারি। বিভিন্ন স্কলারদের ডিফারেন্ট মতবাদ আছে, কিন্তু ম্যাক্সিমাম মতবাদ যেটা বলে আমরা যেগুলো শ্বাসকষ্ট যেটা হলে আমরা যেটা ব্রঙ্কো ডায়ালেটর, সেগুলো নিতে তেমন কোনো সমস্যা নাই। আর যেহেতু স্টেরয়েড ইনহেলারগুলো নিতে গেলে আমাদের গড়গড়াসর কুলি করতে হয়, সেক্ষেত্রে কিছু পানি আমরা খেয়েও ফেলতে পারি। এই জন্য এটা যদি একেবারে না লাগে, না ইউজ করাটাই ভালো, এটা ম্যাক্সিমাম স্কলারদের অভিমত। আর চোখের ড্রপ এবং কানের ড্রপ, এটা যদি আমি একটু যুক্ত করতে চাই, যে ইনহেলারগুলো দেখা যাচ্ছে আমরা তো দুবার নিই, সেই ক্ষেত্রে তো আসলে দেখা যাচ্ছে সেহরির আগে এটা নিয়ে নিতে পারে, আর ইফতারের পরে বা রাতে নিতে পারে, সেক্ষেত্রে এটাতে এমন না যে রোজা রেখে দিনের বেলায় নিতে হবে, এমন না। আর ড্রপের কথা যেটা বলছেন, আর ড্রপের কথা, আসলে চোখের ড্রপ এবং কানের ড্রপের সাধারণত রোজা ভঙ্গের এরকম কোনো কিছু আসলে নাই আর কি। আচ্ছা, আর আর ইনহেলারগুলো যেটা আমরা মনে করি রোজাটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে, মানুষের জীবনের উপর তো কিছু নাই, যদি জীবন রক্ষাকারী যদি যেটা লাগবে সেটা নিতে, আমার মনে হয় রোজা খুব একটা ভেঙে যাওয়ার কথা না। বিভিন্ন সমস্যা নিয়ে এই সময় তো আপনাদের ডাক্তারদের কাছে যায়, বিভিন্ন পরীক্ষা রেখে দেন, বিশেষ করে রক্ত পরীক্ষা যখন দেন, সেই রক্ত পরীক্ষা করলে কি আসলে রোজা ভাঙবে কিনা? আসলে যদি খুব আর্জেন্ট না হয় তাহলে আমরা চাই যে আপনারা রক্ত ইফতারির পরেই করা ভালো, কিন্তু ইউজুয়ালি স্কলারদের অভিমত রক্ত গড়িয়ে না পড়লে সাধারণত রোজা ভাঙার কথা না। সো যদি খুব ভালোভাবে ভালো টেকনিকে রক্ত নেওয়া যায় তাহলে রোজা ভাঙা এই ক্ষেত্রে আমরা যেটা ইনহেলারের ক্ষেত্রে বলছিলাম, সেক্ষেত্রে তো এই কথাটা এখানেও খাটে যে আপনাকে একেবারে রোজা রেখেই করতে হবে। আপনি এই রক্ত পরীক্ষাটা আপনি ইফতারের পরে করলে, যদি খুব বেশি ইমার্জেন্সি হয়ে যায় সেটা অন্য কথা, না হলে আপনার যে ডক্টর আগে আপনাদের মধ্যে চিকিৎসকরা যারা পরীক্ষা দিলেন, সেটাতে আপনি চাইলে আসলে ইফতারের পরও আসলে করতে পারেন। এই সময়ে কিন্তু একটু আমরা বলে থাকি যে গরম পড়তে শুরু করেছে, বিশেষ করে শহরাঞ্চলগুলোতে, ঢাকা শহরে তো মোটামুটি গরম পড়ছে। গরমের এই সময়ে আসলে রোজা রাখতে কি কি সমস্যা হয় বা কি কি পরামর্শ দিবেন? প্রথম যেটা হলো যে আমরা যেহেতু গরম বাড়ছে এবং আমাদের প্রায় 9 থেকে 10 ঘন্টা আমরা ফাস্টিং থাকতে হচ্ছে, আমরা মনে করি যে এই সময় গরমে একদম ডিরেক্ট সানলাইটে বেশিক্ষণ না ঘোরাঘুরি করাটাই ভালো, একটু ঠান্ডার মধ্যে থাকা ভালো।
রমজানে মানে যেটা ইফতারির সময় আমরা একেবারে পানি না খেয়ে একটু স্যালাইন দিয়ে আমরা ইফতারি করতে পারি, যাতে আমাদের সারাদিনের ডিহাইড্রেশনটা আমরা কভার করতে পারি আর কি। এবং যেটা আমরা আগেও বলেছি যে সন্ধ্যা থেকে আমরা সেহেরি পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের সারাদিনের যে পানির প্রয়োজন 2 থেকে 2.5 লিটার, এটার জন্য আমরা পূরণ করতে পারি, এটা খেয়াল রাখা উচিত। আচ্ছা, গরমে অনেক সময় দেখা যায় প্রচণ্ড গরম অনেকে অজ্ঞান হয়ে যায়, হিট স্ট্রোক, এই সময় হিট স্ট্রোক যদি কারো হয়ে যায় রোদে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে সেক্ষেত্রে আসলে করণীয় কি? আসলে অসুস্থ হলে আসলে কোনো কিছুর মধ্যে রুলস নাই। যদি কেউ হিট স্ট্রোক হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, যদি দেখি সে তার ব্লাড প্রেশার একদম করে কমে গিয়েছে, ডেফিনেটলি তার রোজা রাখাটা ঠিক হবে না। সেক্ষেত্রে ইমিডিয়েটলি নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়া উচিত এবং প্রপারলি হাইড্রেট করা উচিত। আচ্ছা, এই সময় আরেকটা খুবই কমন প্রবলেম যে অ্যাসিডিটি হয় প্রায় সকলেরই। অ্যাসিডিটির ক্ষেত্রে তো আসলে কিছু খাবারের কিছু নিয়ম মানতে হবে, সেগুলোও বলবেন। সেক্ষেত্রে অ্যাসিডিটি হয়ে গেলে কী কী করণীয় সেটা যদি একটু বলবেন। আসলে অ্যাসিডিটি ইজ মোর রিলেটেড উইথ দ্য ফুড। এটা নিশ্চয়ই জানেন যে আমরা যে পরিমাণ ভাজা পোড়া ডাল এগুলো বেশি খাই, এগুলো থেকেই মেনলি অ্যাসিডিটি হয়। সো ফার্স্ট থিং হলো যে খাবারগুলোতে আমি অ্যাসিডিটি ফিল করি, দেখবেন অনেকে বলে আমি ডাল খেলে আমার অ্যাসিড হয়, কেউ বলছে আমি ছোলা মুড়ি খেলে আমার অ্যাসিড হচ্ছে। সো আসলে ভালো লাগাটাকে একটু কমাতে হবে, যে খাবারগুলো অ্যাসিডিটি হয় সেগুলো থেকে আমরা বিরত থাকবো, নাম্বার 1। নাম্বার 2, খাবার সাথে সাথে পানি একবারে না খাওয়াটা, খাবার 1 ঘন্টা আগে আধা ঘন্টা পরে পানি খাওয়াটা ভালো, যাতে অ্যাসিডিটি থেকে ইমপ্রুভ হয়। তাছাড়া যদি খুবই অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে আমরা মনে করি ওমিপ্রাজোল জাতীয় আমরা যেগুলো ওষুধ ইউজ করি বা ডমপেডন জাতীয়, সেগুলো আমরা খেতে পারি। আচ্ছা, এই সময় গরমের সময় একটা দেখা যায় অনেকে ডায়রিয়া হয়ে যায়, দেখা যায় খাবারের জন্য হোক, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? ওটা আমি মনে করি হিট স্ট্রোকের মতোই। ডায়রিয়া যদি আমরা মনে করি যে খুব সিভিয়ার না হয়, সেক্ষেত্রে ইউ ক্যান আমরা রোজা কন্টিনিউ করতে পারি। বাট যদি এমন হয় যে আমি একদম ডিহাইড্রেটেড হয়ে গিয়েছি, প্রচণ্ড পানির মতো বাথরুম হচ্ছে, প্রেশার কমে গিয়েছে, সেক্ষেত্রে ডেফিনেটলি রোজা ভেঙে ওরাল হাইড্রেশন করা উচিত এবং দরকার হলে স্যালাইন দেওয়া উচিত। আচ্ছা, আর রোজার সময় আর সময় প্রায় সময় দেখা যায়, বিশেষ করে ইফতারের পরে বা রোজা থাকাকালীন অনেকে দেখা যায় মাথা ব্যথা হয়। এই মাথা ব্যথাটা কেন হয় এবং এটার প্রতিকার? ইউজুয়ালি মাথা ব্যথাটা দুটো কারণ হয়, একটা হলো ডিহাইড্রেশন আর একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট স্লিপ। সো আমরা যেটা মনে করি যে যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমরা যদি ওরাল হাইড্রেশন একেবারে রমজানে শুধু শরবত না খেয়ে আমি যদি খাবার স্যালাইনের সাথে খাই, সেটা আমার হাইড্রেশনটা ঠিক রাখবে এবং ওই পানির পরিমাণটার জন্য আমি ঠিক রাখি। আরেকটা হলো ঘুমানোটা খুব জরুরি। আমরা যারা রোজা রাখছি তারা আমরা যত আর্লি তারাবি পড়ে খেয়েই আমি মনে করি শুয়ে পড়া উচিত, সো দ্যাট আমরা 3টা-4টায় উঠে যারা তাহাজ্জুদ পড়তে চায় পড়বে, তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার সেক্ষেত্রে ঘুমের পরিমাণটা হ্যাঁ যতই আমরা করি আসলে এই সময় ব্রেক স্লিপ হয়, তারপরেও যতটুকু ঘুমটাকে কভার করা যায় তাহলে এই ক্ষেত্রে সে সুস্থ থাকবে। আসলে আমরা তো অনেক কিছুই বললাম যে কিছু পরামর্শ দিলাম এইভাবে রোজা রাখতে হবে, কিন্তু কিছু তো জটিলতা রয়েছে যেগুলির ক্ষেত্রে রোজা রাখা যাবে না বা রোজা রাখার ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। সেই ডিজিজগুলো বা সেই রোগগুলো কি, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো একটি বিরতির পর। শুধু দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রোজায় সুস্থ থাকতে করণীয়, এবং আমার সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার তাহসিন সালাম। আমরা বিরতির আগে আসলে প্রশ্ন করেছিলাম যে কাদের ক্ষেত্রে আসলে রোজা রাখার ক্ষেত্রে একটু আমরা সতর্ক হতে হবে বা রোজা না রাখাই ভালো। আসলে যা রোজা রাখার আগে মানে নর্মাল যারা সুস্থ মানুষ তাদের জন্য খুব বেশি নিষেধাজ্ঞা নাই। মেনলি যারা অসুস্থ থাকে, যারা ডায়াবেটিস রোগী, যারা কিডনি রোগী, হার্টের রোগী, যাদের প্রেশার আছে, আমরা মনে করি রোজার আগে অবশ্যই তাদের ফলো আপে অ্যাটলিস্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে ডাক্তারদের ফলো আপ করে তাদের মেডিসিনগুলোকে ঠিক করে নেওয়া এবং কি মানে হতে পারে এগুলোকে আলোচনা করে নেওয়া। নট অনলি দ্যাট, অনেকে কিন্তু রোজা পর্যন্ত এসেই শেষ হয়ে যায়, রোজার পরে যে অ্যাডজাস্টমেন্ট আমরা করে দিয়েছিলাম সেগুলো যে চেঞ্জ করা দরকার, রোজার পরবর্তী একটা ফলো আপের প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, এই যে রোজাটা বিভিন্ন যারা রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। এটা কিডনি রোগীদের ক্ষেত্রে বা বিশেষ করে যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময় আসলে কী কী সতর্কতা অবলম্বন করা? হ্যাঁ, আসলে কিডনি রোগী তো স্টেজিং আমরা করে থাকি। ইউজুয়ালি স্টেজ 4-5 যে রোগীগুলো থাকে তাদের জন্য আসলে রোজা রাখাটা খুব ডিফিকাল্ট, বিকজ তাদের যে একটু ডিহাইড্রেশনের ফলে আসলে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। আসলে রোজা কেউ তো ছাড়তে চায় না, আসলে আল্লাহর দেওয়া সবচেয়ে নিয়ামতের মাস। সো আমরা মনে করি যারা কিডনি রোগী স্টেজ 3-4 যাদের ডায়ালিসিস লাগছে না, তারা
রোজা রাখতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তারা মাঝে মাঝে তাদের ক্রিয়েটিনটা চেক করে দেবে এগুলো বেড়ে যাচ্ছে কি না। ইফতারির সময় যাতে প্রপারলি হাইড্রেশনটা ঠিক মতো হয় সেই জিনিসটা তাদের খেয়াল রাখতে হবে। আর ডায়ালাইসিসের রুগীদের জন্য আমরা বলি আসলে খুব বেশি এনকারেজ করি না রোজা রাখার জন্য, কিন্তু কেউ যদি রাখতে চায় ডায়ালাইসিসের দিন বাদে অন্য দিন সে চেষ্টা করে দেখতে পারে। এমনকি আমরা বলি হাফ বেলা যে রেখেও দেখতে পারে যে তার কোনো খারাপ লাগছে কি না। যদি খারাপ লাগে তাহলে রোজা ভেঙে ফেলাই ভালো, আর যদি রাখতে পারে তো আলহামদুলিল্লাহ। আর হার্টের রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা তাদের দেখা যাচ্ছে যে আগে হার্টের রিং পরানো যেটা বলি, তাদের ক্ষেত্রে আসলে কোনো সতর্কতা আছে ইউজুয়ালি কিনা? যেহেতু রোজাতে একটু কিছুটা হলো ডিহাইড্রেশন হয়, ব্লাড প্রেশার কমে যায়, এবং আমরা যারা মানে অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড প্রেশার ওষুধ খাই, আমাদের উপদেশ হলো তারা যেন রোজার সময় একটু মেপে দেখে ব্লাড প্রেশারটা কেমন থাকে, স্পেশালি বিকালের দিকে এসে ব্লাড প্রেশার বেশ কম থাকে, সেক্ষেত্রে ওষুধটা কম করে নেওয়া বা বেশি করে নেওয়া, এটা অ্যাডজাস্টমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আর যারা রিসেন্টলি বাইপাস হয়েছে বা যারা রিসেন্টলি পিসিআই আমরা বলি করেছেন, হার্টের রিং পরানো হয়েছে, সেক্ষেত্রে তাদের অনেকগুলো ওষুধ লাগে। সেই ক্ষেত্রে যদি রোগী না পারেন রোজা না রাখাটাই বেটার। আর যাদের রিং পরানো আছে তারা অনেক দিন হয়ে গেছে, তারা যদি সুস্থতা ফিল করে ওষুধগুলোকে একজন কার্ডিওলজিস্টের সাথে অ্যাডজাস্ট করে সে রোজা রাখতে পারে। আচ্ছা, এই যে আমরা আলাপ করছিলাম যে সুস্থ মানুষের এক ধরনের পরামর্শ, কিডনি রোগীর যারা রয়েছে তাদের জন্য এক ধরনের পরামর্শ, যাদের বলছে যে হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য এক ধরনের পরামর্শ, আবার যাদের ডায়াবেটিস রয়েছে, এই সকল কিছু মিলে সমন্বিতভাবে যদি আপনার আমরা বলি যে পরামর্শ কি? আমরা মনে করি যে আসলে রোজাটা কিন্তু মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ। আর আরবানাইজেশনের জন্য আমাদের ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল এগুলো সবার আছে। সো আমাদের মাদানী ইনফিনিটি ইউনাইটেড যে মেডিকেল কলেজ, উই হ্যাভ এ ভেরি মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ। আমাদের এখানে মেডিসিন, নেফ্রোলজি, এন্ডোক্রাইন, ডায়াবেটিক ফুড ম্যানেজমেন্ট এবং কার্ডিয়াক সার্জন থেকে কার্ডিওলজিস্ট, এভরি অ্যাসপেক্ট আছে। আমরা মনে করি যে এরকম একটা মাল্টি ডিসিপ্লিনে জায়গায় যদি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে রোজার আগে যদি কেউ আসে, মানে প্রি রমজান চেক আপ অ্যান্ড তারপরে পোস্ট রমজান যদি আমরা চেক আপগুলো ঠিকমতো করি, তাহলে এগুলো রমজান থেকে যদি কোনো অসুখের যদি কমপ্লিকেশন হয় সেগুলো অনেক অংশে কমে আসে। অর্থাৎ আপনি বলছেন সমন্বিত যে উদ্যোগ অ্যাপ্রোচগুলি আছে সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে এই সময় সুস্থ থাকবে। এই যে অ্যাপ্রোচের কথা বলেন, যে পরীক্ষা নিরীক্ষাটা প্রয়োজন, সেই পরীক্ষা নিরীক্ষাগুলি কি আপনাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে? আমাদের ডেফিনেটলি আমাদের সবগুলো পরীক্ষাই এবং খুবই উন্নত মানের যত রকম পরীক্ষা সবই আমাদের এখানে রয়েছে। একটু যদি বলতে, আমরা ডায়াবেটিস রোগীদের এই সময় তো খুব তাদের সতর্ক থাকতে হয়, তাদের ক্ষেত্রে আসলে ব্যবস্থাপনাটা একটু যদি বলতেন, যে তাদের খাবারের বিষয়টা আপনি আলাপ করলেন সকলের জন্য, ওষুধের ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত? ডায়াবেটিস দুই রকম থাকে। একটা ফিউ পার্সেন্ট অফ পিপল যারা ইনসুলিন ইউজ করে, আর কিছু অংশ ওরাল ড্রাগ ম্যানেজ করে। সো ইনসুলিনের বিষয়টা আমরা বলি যে যা আমাদের মেইন মিলটা তো সকাল থেকে এসে আমাদের চলে আসে ইফতারিতে। সো ইনসুলিন যে সকালের যে ডোজিংটা আমরা যেটা নেই সেটা অ্যাকচুয়ালি আমাদের চলে আসবে হচ্ছে রাতের বেলা। আর আমরা যেহেতু সেহরিতে আসবে আমাদের অল্প দিনে, হাফ অফ দ্য ইনসুলিন উইল বি ইন দ্য সেহরিতে, আর মেইন মিলটার সাথে থাকবে ইনসুলিনের পরিমাণটা বেশি। দুই নম্বর হলো এই সময়টা আমাদের যে ডায়াবেটিস যে দেখবো এটাও কিন্তু ডিফারেন্ট। আমরা ইফতারির আগে, ইফতারির 2 ঘন্টা পরে আমরা ইউজুয়ালি দেখতে চাই, এটা দেখে আমরা ইনসুলিনটা অ্যাডজাস্ট করতে চাই, অথবা দিনের যে কোনো সময় আমরা যদি খারাপ ফিল করি, স্পেশালি 12টা থেকে 2টোর মধ্যে আমরা সুগার চেক করতে পারি। অর্থাৎ এগুলি যদি আমরা একটু মেনে চলে, দেখা যাচ্ছে তাদের রোজা রাখতে খুব বেশি সমস্যা হবে না। জি না। একটু তো আমরা তো আলাপ করলাম, কিন্তু একটা বড় অংশই রয়েছে আমাদের মায়েরা, এই সময় যারা প্রেগনেন্ট, গর্ভবতী মহিলা, তাদের ক্ষেত্রে আসলে কি রোজা কতটুকু পরামর্শ যদি কিছু বলতেন আপনি? আসলে প্রেগনেন্সির থার্ড ট্রাইমিস্টার থেকে আসলে সময়টা বেবি বড় হতে থাকে, মাদের জন্য কষ্ট হতে থাকে, সেই সময় রোজা রাখাতে একটু ডিফিকাল্ট হয়। যদি কেউ রাখতে চায় সেক্ষেত্রে তাকে ওই হাইড্রেশনটা ঠিক রাখতে হবে এবং গাইনোকোলজিস্টের সাথে ভালোভাবে পরামর্শ করে নিতে হবে। এটা তার এমনি ব্লাড প্রেশার কেমন আছে, তার প্রি এক্লাম্পসিয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এগুলো সব কিছু দেখে রোজা রাখবো কি রাখবো না এটা একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের কথা একটু আগে বলছিলেন, যে শরবত খাওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা আছে কিনা? আসলে শরবত তো আমাদের সবার প্রিয়, কিন্তু মিষ্টি শরবত খাওয়া একবারে উচিত হবে না, বিকজ আমি যখন সারাদিন খালি পেটে থেকে হঠাৎ করে সুগার লোড করি, আমরা সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উচিত। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার তাহসিন সালাম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, যেমনটি আসলে ডক্টর তাহসিন সালাম বলছিলেন, এই সময় গরম পড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হাইড্রেশনের বিষয়ে, বিশেষ করে পানি শূন্যতা যাতে না হয় সেই কারণে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি খেতে হবে। ফল জাতীয় খাবারগুলি একটু আমাদেরকে রাখতে হবে এবং ঝাল ভাজা পোড়া আমাদের কিন্তু এড়িয়ে চলতে হবে। এগুলি যদি কিন্তু আমরা একটু মেনে চলি, পর্যাপ্ত ঘুম যায়, তাহলে কিন্তু এই সময় আমরা সুস্থ থাকবে। এই রমজান আমাদের সকলের সুস্থতায় কাটুক, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।